ডিয়ার লার্নার্স, তোমরা জানো প্রকৃতিতে আমরা শক্তিকে বিভিন্ন রূপে দেখতে পাই, যেমন আলোক শক্তি, শব্দ শক্তি, তাপ শক্তি। তবে আমাদের পরীক্ষার জন্য যে শক্তিটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হলো যান্ত্রিক শক্তি। আমাদের যারা কোমলমতি শিক্ষার্থীবৃন্দ আছে তাদের অনেকেই যান্ত্রিক শক্তি কি জিনিস সে বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকে না, যার কারণে এখান থেকে যে সৃজনশীল প্রশ্ন হয় সেটা তারা সঠিকভাবে অ্যান্সার করে আসতে পারে না। তোমরা যারা এবার নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই জানো যে তোমাদের বিজ্ঞানের বল, চাপ ও শক্তি অধ্যায় থেকে এই যে যান্ত্রিক শক্তির একটা গুরুত্বপূর্ণ টপিকস আছে, এখানে কিন্তু তোমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্ন হয়ে থাকবে। একই সাথে তোমরা যারা দশম শ্রেণীর শিক্ষার্থী এবং যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী আছো, তাদের কিন্তু তোমাদের এই টপিকস থেকে অবশ্যই এক সেট সৃজনশীল প্রশ্ন এসে থাকে। এজন্য এই যান্ত্রিক শক্তি এবং এখান থেকে কি কি উদ্ভূত টার্ম আছে সেইগুলো আমাদের স্পষ্ট ধারণা থাকা দরকার। তো বন্ধুরা, এজন্য আমি তোমাদেরকে আজকের এই ভিডিওটি নিয়ে হাজির হলাম এবং সেই যান্ত্রিক শক্তি থেকে যে সমস্ত উদ্ভূত রাশি আছে সেই রাশিগুলোর বর্ণনা আমি এখানে করব এই ভিডিওর মাধ্যমে। তো আমি চাই তোমরা আমার সাথে থাকো পুরো ভিডিওটা জুড়ে। প্রথমেই আমি এখানে তোমাদের হিডিংস দেখাচ্ছি যান্ত্রিক শক্তি। কেউ কি বলতে পারো যে যান্ত্রিক শক্তি কি জিনিস? নিশ্চয়ই অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তো তোমাদের সুবিধার্থে আমি বলছি যে যান্ত্রিক শক্তি এরকম কোন বস্তু তার অবস্থান, আকার, আকৃতি বা গতির কারণে যদি শক্তি বা কাজ করার সামর্থ্য অর্জন করে। অর্থাৎ আমি আবারও বলছি, কোন বস্তু তার অবস্থান, আকার, আকৃতি বা গতির কারণে যদি কাজ করার সামর্থ্য অর্জন করে, তাহলে সেই শক্তিকে বলা হয় যান্ত্রিক শক্তি। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে? যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে তোমরা নিশ্চয়ই ধনুক থেকে তীর ছোড়া দেখে থাকবে। একটা ধনুকে আমি যখন তীর বেঁধে টান দিলাম, কিছুক্ষণ রেখে দিলাম, এই যে টান দিচ্ছি, এইখানে কিন্তু ধনুকের ভিতরে এক ধরনের শক্তি চলে আসছে। প্রাথমিক অবস্থান থেকে আমি টেনে ধরে রাখলাম, তাহলে অবস্থার পরিবর্তন হয়েছে এখানে। এরপর আমি ছেড়ে দিলাম, ছেড়ে দিলে কি হলো? ধনুকের যে তীর সেটা কিন্তু সামনের দিকে সজোরে বা একটা বিশাল গতিবেগ নিয়ে সামনের দিকে কোনো বস্তুকে বা লক্ষ্য বস্তুকে আঘাত করবে। এই যে ধনুককে তুমি প্রাথমিক পজিশন থেকে টানলে, এরপর ছেড়ে দিলে এবং তীরটি সামনের লক্ষ্য বস্তুতে আঘাত করলো, এই বিষয়টা তুমি খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবা যে ধনুকের প্রাথমিক অবস্থা থেকে সরায় নিয়ে আসলো, তাহলে এটা অবস্থার পরিবর্তন। একইভাবে কি করছো? ছেড়ে দিলে গতি হলো এবং লক্ষ্যবস্তুতে আঘাত করলো, এটা কিন্তু তার ভিতরে গতির পরিবর্তন হলো। তাহলে আমরা যে যান্ত্রিক শক্তির সংজ্ঞাটা দিয়ে থাকি তার সাথে এই উদাহরণটা যায় কিনা তুমি এবার ভেবে দেখো। নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে যান্ত্রিক শক্তি কি জিনিস। তো আমাদের যান্ত্রিক শক্তি আমরা বুঝলাম। এরপর আমি আসি যান্ত্রিক শক্তিকে কত ভাগে ভাগ করা যেতে পারে। তোমরা নিশ্চয়ই পড়ে থাকবে যে যান্ত্রিক শক্তিকে দুইটা রূপে আমরা দেখতে পাই। এজন্য অবশ্যই যান্ত্রিক শক্তিকে দুইটা ভাগে ভাগ করা যায়। এক নাম্বার গতিশক্তি। এক নাম্বার কি? গতিশক্তি। আর দুই নাম্বার বিভব শক্তি। অর্থাৎ বিভব শক্তি এবং গতিশক্তি, এইটাই দুইটা ভাগে যান্ত্রিক শক্তিকে বিভক্ত করা যায়। তো প্রথমে প্রশ্ন যে বিভব শক্তি কাকে বলে এবং বিভব শক্তি আমরা কতদূর পর্যন্ত পড়বো, কিভাবে পড়বো? বিভব শক্তি হলো কোন বস্তু তার অবস্থা পরিবর্তনের কারণে বা অবস্থান পরিবর্তনের কারণে তার ভিতরে যদি কাজ করার সামর্থ্য অর্জন হয় বা শক্তি জমা হয়, এই বিষয়টাকে বলা হয় বিভব শক্তি। যেমন আমরা প্রথমেই যে উদাহরণটা টেনেছিলাম যে একটা ধনুকের তীরকে আমি টান দিয়ে ধরে রাখলাম, অবশ্যই এখানে তোমরা একটা বল অনুভব করে, যে তীরের এখানে একটা বল অনুভব হয়।
তার অবস্থানের পরিবর্তনের কারণে কিন্তু তার ভিতরে এক ধরনের বল সৃষ্টি হয়েছে। এই বলটাকে বলা হয় বিভব শক্তি। একইভাবে যদি আমি এরকম আরো একটা এক্সাম্পল টানি, যে একটা ইট, তাকে আমি 10 তলায় নিয়ে গেলাম, ছাদের উপরে নিয়ে রাখলাম, তাহলে ওই ইটের ভিতরে কিন্তু এক ধরনের শক্তি সঞ্চিত হয়। এটাকে বলা হয় বিভব শক্তি। ইটটিকে উপর থেকে নিচে ফেলালে তা দিয়ে কাজ করা সম্ভব হয়। গাছের ডালে গাছের ডালে যদি কোনো ফল থাকে, ওই ফল ঝুলে আছে, ওখান থেকেও কিন্তু কাজ করার সামর্থ্য অর্জন করে, ওর ভিতরে এক ধরনের শক্তি থাকে। নারকেল গাছের ডাবের ভিতরে বা নারকেলের ভিতরে নারকেল ঝুলতে থাকে, তার ভিতরেও কিন্তু শক্তি সঞ্চিত থাকে, কাজ করার সামর্থ্য থাকে। এটাকে ফলে ওইখানে যে শক্তিটা আছে, ওই শক্তিটাকে বলা হয় বিভব শক্তি। পদার্থবিজ্ঞানে বিভব শক্তিকে ইপি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে বিভব শক্তি ইপি। ইপি means potential energy. Potential energy নিশ্চয়ই ইপি সমান কি সেটা তোমরা এর আগেই সলভ করছো। ইপি সমান এম জি এইচ। এখানে এম হলো বস্তুর ভর, জি 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন, এবং এইচ হচ্ছে হাইট বা উচ্চতা, অর্থাৎ বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় আছে। এইখানে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা এইচটা কোন জায়গা থেকে ধরছি। এইচ সবসময় কিন্তু ভূমি থেকে পরিমাপ করতে হবে, ভূমি থেকে বস্তুটা কোন উচ্চতায় আছে, এটাই হচ্ছে এইচ, সবসময় ভূমি থেকে। অনেকেই উপর থেকে পরিমাপ করে, যে উপর থেকে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে নিচে কোনো অবস্থানে আসলে সেই জায়গা বিভব শক্তি বা গতিশক্তি কত সেটা পরিমাপ করে উপর থেকে উচ্চতা পরিমাপ করে থাকে। এইখানে কিন্তু তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকো। আমরা যখন খাতা দেখি তখন এই ভুলটাই আমরা লক্ষ্য করি, যে এই যে বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতার মানটা কোনটা ধরবো, উপর থেকে যখন নিচে কোনো একটা বস্তু পড়ে তখন উপর থেকে কোন অবস্থানে আছে বস্তু, এর মধ্যবর্তী দূরত্বটা ধরবো, নাকি ভূমি থেকে বস্তুটা কত উচ্চতায় আছে সেটা ধরবো। তোমরা এই জায়গাটাই অধিকাংশ স্টুডেন্ট ভুল করে থাকো। তো সো বি কেয়ারফুল, এই জায়গা কিন্তু অবশ্যই ভূমি থেকে এইচটা পরিমাপ করতে হবে, ভূমি থেকে বস্তুটা কোন পজিশনে আছে, কত উচ্চতায় আছে সেটা হিসাব করতে হবে। তো এটা গেল বিভব শক্তি বা পটেনশিয়াল এনার্জি। এরপর আমরা জানবো গতিশক্তি কি জিনিস। নিশ্চয়ই তোমরা গতির সাথে অবশ্যই পরিচিত। তোমরা যখন স্কুলে খেলাধুলা করো, অনেকে অনেক দ্রুত গতিতে ছোট, তারপরে গাড়ি ঘোড়া যখন চালাও, সাইকেল চালাও, তখন অনেক দ্রুত গতিতে সাইকেল চালাও। তারপরে যখন তোমরা কোনো খেলা করো, আমি এত ডিটেলসে যাব না, জাস্ট গতিশক্তি কি জিনিস সেটা বলি। কোন বস্তু তার গতির কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে, বা গতি কারণে বস্তুর ভিতরে যে শক্তি সঞ্চিত হয়, ফলে সে কাজ করার সামর্থ্য অর্জন করে, এই বিষয়টাকে বলা হয় পদার্থবিজ্ঞানের ভাষায় গতিশক্তি। যেমন যখন আমরা ধনুক থেকে তীরটা ছুড়লাম, ফলে ওই তীরটা গতিশক্তিতে, তার ভিতরে যে বিভব শক্তি সেটা কিন্তু গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল, এবং সামনের লক্ষ্যবস্তুকে সে আঘাত করলো। আঘাত করার ফলে সে কিন্তু কাজ করেছে। এই যে গতির কারণে যে কাজ করলো, এটাই হচ্ছে তার গতিশক্তি। পদার্থবিজ্ঞানের ভাষায় গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয়। ইকে ইকুয়াল, ইকে তে কে মানে কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। ইকে ইকুয়াল হাফ
mv স্কয়ার। এখানে m হচ্ছে বস্তুর ভর, মাসকে ভরকে ইংরেজিতে মাস বলা হয়, আর v হচ্ছে ভেলোসিটি বা গতিবেগ, v স্কয়ার। এই সূত্রগুলো অলরেডি তোমরা বইয়ে পেয়ে থাকবে। নেক্সট কোনো ভিডিওতে যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে এই সূত্রগুলো কিভাবে আসলো সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপলোড করে দেখাবো। তাহলে গতিশক্তি ইকে ইকুয়াল হাফ এম ভি স্কয়ার তোমরা দেখতে পেলে। এটুকুই মোটামুটি আমাদের জানলে চলবে। নেক্সট আমি চলে যাব শক্তির নিত্যতাতে। শক্তির নিত্যতা কি জিনিস বা যান্ত্রিক শক্তির নিত্যতা কি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা জেনে থাকবে যে পৃথিবীর সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল এখনো সে পরিমাণ শক্তি আছে এবং ভবিষ্যতেও সে পরিমাণ শক্তি থাকবে। শক্তিকে সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না। শক্তি কেবল এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত বা পরিবর্তিত হয়। এইটাকে বলা হয় যান্ত্রিক শক্তির নিত্যতা। আমি তোমাদের সুবিধার জন্য বিষয়টিকে আবারও বলছি যে যান্ত্রিক শক্তির নিত্যতা কাকে বলে বা কিভাবে তোমরা লিখবা। জাস্ট এই কথাটুকু লিখলেই এনাফ যে পৃথিবীর সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল বর্তমানেও সে পরিমাণ শক্তি আছে, ভবিষ্যতেও সেই পরিমাণ শক্তি থাকবে। শক্তিকে সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। শক্তিকে কেবল এক রূপ থেকে আর এক রূপে রূপান্তরিত বা কনভার্ট করা যায়, পরিবর্তিত করা যায়। যেমন আমরা যে বিদ্যুৎ শক্তিটা উৎপাদন করছি সেই বিদ্যুৎ শক্তিকে আলোক শক্তিতে রূপান্তরিত করছি, যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করছি, অথবা শব্দ শক্তিতে রূপান্তরিত করতে পারি, চৌম্বক শক্তিতে রূপান্তরিত করতে পারি। এটা হচ্ছে কনভার্ট করা, এক রূপ থেকে আরেক রূপে নিয়ে যাওয়া। সেই শক্তিকে আমরা কখনো ধ্বংস করতে পারি না। জাস্ট এরকম একটা এক্সাম্পল তোমরা দিয়ে দিবা, তাহলে অবশ্যই লেখার মানটা ভালো হবে। লার্নার্স, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবা। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখার জন্য। নেক্সট কোনো ভিডিওতে আবারও দেখা হবে এই জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।